আসসালামু আলাইকুম সকল দাদুরা, কেমন আছো তোমরা? আবার চলে আসলাম তোমাদের মাঝে আরো একটা অধ্যায় নিয়ে। বুধবার দেখা হয়েছিল সূচক লগারিদমের সলভ ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমরা সূচক লগারিদম অধ্যায়টা শেষ করার পরে নতুন আরেকটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। প্রত্যেকের অবস্থা কি, কেমন আছো? আমার প্রথম কথা, সবকিছু বাদ, আমার ভয়েস ক্লিয়ার কিনা, আমার ভিজুয়াল ক্লিয়ার কিনা, তোমরা ভিডিও অডিও শুনতে পাচ্ছ কিনা এটা আগে জানাও, তারপর সবকিছু শুরু হবে ভাই। তার আগে কিছু নাই। দাদুরা একটু জানাই দাও যে ভাইয়া ভয়েস এবং আপনার অডিও ভিডিও সবই ক্লিয়ার, একটু বলেন। আমি একটু চ্যাট বক্সটা ইন দ্য মিন টাইম একটু পড়ি। কোনো ধরনের কোনো আনক্লিয়ার কারো থাকলে আমাকে একটু জানাও, তোমাদের জন্য আনক্লিয়ার হলে আবার ক্লিয়ার করব। হ্যাঁ, প্রত্যেকেরই ক্লিয়ার। একজন সাদিকুর রহমান বলছে আমার বয়স কি জানি লেখছে, তার বয়স নাকি অনেক বেশি। তোমার বয়স দাদুর থেকে বেশি না, দাদু তোমার থেকেও বড়। তো দাদুর বয়স সব সময় তোমার বয়স যা তার থেকে সামথিং গ্রেটার দেন, কত বলবো না। তাসফিয়া বলছে ভয়েস নাই স্যার, বাকিরা যেহেতু বলছে প্রত্যেকের ভয়েস ক্লিয়ার। তাসফিয়া তুমি মনে হয় হয় মিউট করে রাখছো আমারে, নাইলে তোমার ডিভাইসের সাউন্ড অফ করে রাখছো। তুমি একটু সাউন্ড চেক করে দেখো তোমার ডিভাইসটার সাউন্ড অন আছে কিনা। আচ্ছা, ইউ আর নট ওল্ডার দ্যান ইউর, হ্যাঁ ইয়েস রুসলান, থ্যাংক ইউ, ভালো লাগছে। ইউ আর নট ওল্ডার দ্যান ইউর গ্র্যান্ডফাদার। প্রত্যেকেরই একজন করে কি আছে, গডফাদার আছে। তোমাদের গডফাদার হচ্ছে আমি। আচ্ছা, কাজী বলছে কেমন আছেন দাদু ভাই? দাদু ভাই ভালো আছি, দাদু ভাই ভালো আছি। বয়েস নাই, ভয়েস নাকি বয়েস, এর মনে হচ্ছে কি বয়েস নাই। আচ্ছা বয়েস আছে, বয়েস আছে। একটু ডিভাইসটাকে মানে ওই যে যদি হেডফোন থাকে পিন আউট করে আবার পিন ইন করো, দেখবা যে হয়ে গেছে। দাদু উচ্চতর কত দূর হয়েছে? উচ্চতর মানে কি, উচ্চতর গণিত বলতেছো? আচ্ছা, উচ্চতর গণিতে কিন্তু একটা তোমাকে সিলেবাস দেয়া আছে, ওখান থেকে দেখবা যে কতগুলো অধ্যায় গেছে। সেই দাদু ভাই, ইয়েস, সেই শ্রাবণ কেমন আছেন দাদু ভাই? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আমার কেমন লাগতেছে আজকে বলো? আজকে প্রচন্ড মানে একটু ঝামেলায় আছি, কারণ রাতে ঠিক মতো ঘুম হয় নাই। দাদু ইয়াং হয়ে গেছেন, এইগুলা পাম্প ফুটতে দিস না ভাই। ইয়াং যে হই না এটা বুঝতেছি, হ্যাঁ ইয়াং হই নাই এটি বুঝাইস না দাদু ভাই। দাদু ভাই আমি পড়াশোনা একটু পড়বো, একটা 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 একটু পড়বো, একটু পড়বো। দাদু ভাই ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। কেমন আছেন দাদু ভাই? আমি পড়াশোনা অনেক কাঁচা, আমি কাঁচা, তুমিও কাঁচা, আমিও কাঁচা, আমরা সবাই কাঁচা, কি আমরা পাকা না। তো কাঁচা জিনিসটা কি হয়? কাঁচা জিনিসটা মানে হচ্ছে আমার মধ্যে একটা ফ্রেশনেস আছে, ইয়াং আমি। তো ভয়ের কারণ নাই, আমি যেহেতু সঙ্গে আছি, সকল কাঁচা জিনিস দিন শেষে পাকাই দিব, সমস্যা নেই। ওকে, হ্যাভ পেশেন্স। স্যার ঘুম হয় নাই কেন? আচ্ছা মনের বলছে, আমার আমার মেয়ে কালকে একটু অসুস্থ ছিল, যার কারণে রাতে ঘুমাইতে দেয় নাই। অনেকেই জানো আমার মেয়ের কথা, আহ, তাদেরকে বলতেছি আমার একটা ছোট্ট কিউট পরীর মতো মেয়ে আছে, সে আমাকে ঘুমাইতে দেয়নি কালকে। আচ্ছা, মোটিভেশন দেন। মোটিভেশন নিয়ে আজকে স্লাইড আছে একটা, ইয়াস মোটিভেশন দিব। ক্লাস 9-এর বাচ্চাদের মোটিভেশন দিয়ে মজা আছে, কারণ কি 9-এর পোলাপান গুলা হচ্ছে কাদার মতো, যেমনি গড়বো সেমনিই গড়বে। তো তোমাদেরকে সেভাবে আমি গড়বো ইনশাল্লাহ। প্রত্যেক দিনই আমার একটা মোটিভেশন হচ্ছে, প্রত্যেক দিনই প্রত্যেকটা ক্লাসের স্লাইডের মধ্যে 1 মিনিট বা 2 মিনিট থাকবে জীবনকে পরিবর্তন করার সহজ উপায়। ঠিক আছে, আজকেও হবে, হবে আজকে মোটিভেশন হবে ইনশাল্লাহ। দাদু আপনি কত ভালো? ইয়েস আমি ভালো। তুমি ভালো না? তুমিও ভালো। স্যার একটা কোশ্চেন করছিলাম, মেসেঞ্জারে রিপ্লাই করেন নাই। দাদু ভাই মেসেঞ্জারটা আসলে কি এত এত প্রশ্নের মধ্যে জর্জরিত হয়ে গেছে, সময় পাচ্ছি না, যখন দেখবো রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। ওকে দাদু, অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস তো অনেক, ওটা নিয়ে পেইন খেও না, আপাতত জাস্ট মাথায় রাখো, শিখো, আমার সঙ্গে আছে দাদু ভাই, আমার সঙ্গে আছে এনামুল ভাই, আমার সঙ্গে আছে, ম্যাথ ভালো হবেই, শেষ, বাকিটা ভুলে যাও। ট্রাস্ট করতে শিখো, ট্রাস্ট করলে উন্নতি হবে। ওকে, তো আশা করি সবাই চলে আসছো। আমরা ইন দ্য মিন টাইম, আমার মেয়ের নাম হচ্ছে ইনায়রা, ইনায়রা, ঠিক আছে। ওকে, স্যার নামটা বলেন। আব্দুল্লাহ আল নোমান, তোমার নাম বলে দিলাম। শিখো ইজ বেস্ট, ইস্ট অর ওয়েস্ট, শিখো ইজ দ্য বেস্ট, নর্থ এন্ড সাউথ, শিখো ইজ দ্য বেস্ট। ঠিক আছে, ওকে। আমরা কি পড়বো তার আগে বলে দিই, আমরা দাদু ভাই কি পড়বো। আমরা আজকে একটা নিউ চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার 6, তোমাদের বইয়ের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 6। সেই অধ্যায়ের নাম কি? রেখা, কোণ এবং ত্রিভুজ। তার বেসিক্যালি আজকে আমি তোমাদেরকে জ্যামিতি পার্টটায় তোমাদের নিয়ে ইন্টার করব, মানে জ্যামিতি, তোমাদের জেনারেল ম্যাথের জ্যামিতি কি রকম হইতে পারে, একেবারে জ্যামিতি বেসিক, আজকে কিন্তু বেসিক ক্লাস থাকবে।
জ্যামিতি বলতে কি বোঝায়, জিওমেট্রি কেমনে হবে এবং কিভাবে করব, জিওমেট্রি বুঝতে গেলে কি কি টুলস জানতে হবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেগুলো দেখাবো। বেসিক ক্লাস। প্রত্যেকেই জাস্ট আজকের ক্লাসটা নোট করবা, প্রত্যেকে নোট করবা। আজকে তোমাদের একটাই হোমওয়ার্ক কি, দাদুর প্রত্যেকটা বক্তব্য, উক্তি এবং স্লাইডের সকল ম্যাটেরিয়ালস নোট করবা, নোট করে সাবমিট করবা। কারণ জ্যামিতি নোট এখান থেকে শুরু করলে দেখবা পরের পার্টটা ইজি হবে। নাইলে কিন্তু জ্যামিতিতে একবার ঝামেলা করে ফেললে ভাই এই গিট্টু আর ছুটবে না। ঠিক আছে? আচ্ছা, লিডার বোর্ড তো দেখাই দিছি। কি বলছো লিডার বোর্ডের কথা একটু দেখি চ্যাট বক্সের ব্যাপারটা। যে বলছো লিডার বোর্ড, তোমাদের কিন্তু আমি লাস্টের এক্সাম সলভিং এর দিন বলে দিছি অলরেডি লিডার বোর্ড কারা কারা ছিল, তাই না? তো একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, সবার নাম বলবো, আসো চলে যাই ক্লাসের মধ্যে। আমাদের এটা হচ্ছে মানে অনেকগুলো পার্ট, বেসিক্যালি 6টা পার্ট থাকবে। আজকে হচ্ছে পর্ব নাম্বার 1, প্রথম পর্ব দিয়ে শুরু করতেছি 6 নম্বরের অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। যেহেতু ফার্স্ট পর্বের ক্লাস, সেখানে আমি তোমাদের সঙ্গে আছি। আর আমি আজকে বেসিক্যালি একেবারে বেসিক জিনিস পড়াবো। এই বেসিক গুলো হচ্ছে তোমাদের জন্য একেবারে ইম্পর্টেন্ট বলা যায়, কারণ তুমি যেহেতু জ্যামিতি আজকে শুরু করতেছো, আজকে কি কোনো বেসটা স্ট্রং করতে হবে। আমরা আজকে স্থান, তল, রেখা এবং বিন্দু কি কি জিনিস চিনবো, ইউক্লিডের শিকারযুগলা একটু জাস্ট আইডিয়া নিব, সমতল জ্যামিতি দেখবো কিরকম হয়, তারপর গাণিতিক উক্তির প্রমাণ, জ্যামিতিক প্রমাণটা কেমন হইতে পারে, প্লাস খুবই ইম্পর্টেন্ট পার্ট রেখা, রশ্মি, রেখাংশ এবং কোণ, এই সবগুলো জিনিস আইডিয়া নিব। বেসিক হচ্ছে কি, আজকে আমরা চ্যাপ্টার 6 এর একেবারে বেসিক জিনিস পড়বো, প্রত্যেকে বুঝবা ইনশাআল্লাহ। ওকে, তো দেখো প্রথম যে স্লাইডটা রাখছি, এই স্লাইডের মধ্যে দুইটা সুন্দর ফিগার রাখছি। একটা ফিগার দেখো ঘুরতেছে, তাই না? কেমন জানি ঘুরতেছে না? হ্যাঁ, আর আরেকটা ফিগার ঘুরতেছে না। এইটা হচ্ছে একটা স্ট্যাটিক ফিগার, এটা হচ্ছে তোমার একটা কি বলবো এটাকে, মুরাল ফিগার, মানে হচ্ছে গতিশীল ফিগার। এই ফিগারটা তোমাকে দেখানোর জন্য যথেষ্ট যে 3D বা 3 ডাইমেনশনাল জিনিসটা কেমন হয়। এটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে একটা জিনিস যখন একটা তলের উপর থাকবে তখন দেখলে বোঝা যায় না এটা কি ভাই 3 ডাইমেনশনাল নাকি না। যেমন আমি যদি এরকম হইতাম যে বোর্ডের সঙ্গে লাগানো, যেমন তোমাদের কাছে বোর্ডে কিন্তু আমি লাগানো, তার মানে কি আমি একটা নর্মাল ফিগার। বাট যখন তোমার 3D গ্লাস ইউজ করবে তখন কিন্তু আমার অবয়ব দেখবা, যে আমার প্রস্থ কতটুকু, আমার চুলের ঘনত্ব কি, মানে আমার মানে ফুল ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমার কাছে আসবে। এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ফিগার, যে একটা বস্তুর মধ্যে কতগুলো তল আছে, এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল। এই তলগুলো দেখানোর জন্য তোমাকে দেখাইলাম যে একটা অবজেক্টকে যখন 3 ডাইমেনশনাল অবস্থায় দেখা যায় তখন তার প্রত্যেকটা তলের অবস্থান নিয়ে আইডিয়া পাওয়া যায়। বা যখন এই জিনিসটাকে 3 ডাইমেনশনাল না দিয়ে দেখবো তখন কিন্তু প্রত্যেকটা তল নিয়ে আইডিয়া পাবো না। যেমন যেমন একটা এক্সাম্পল দিই, তোমাকে যদি বলি একটা ফুটবল হাতে নিয়ে ধরো, ফুটবলটা কি গোলক না? ফুটবলটা কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, ফুটবল ধরছি। বাট তোমাকে যদি বলি বৃত্ত একটা আঁকো, মানে এরকম একটা বৃত্ত আঁকো, একটা বৃত্ত আঁকো, এইটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে? নাই, কারণ বৃত্ত একটা খাতার উপর এঁকে দিছি। বাট ফুটবলটা কি একটা 3D ফিগার। এই 3D ফিগারটা মানে ত্রিমাত্রিক বিন্যাস, সেটা হচ্ছে তোমার একটা অপশন। আর এটা হচ্ছে দ্বিমাত্রিক, মানে যখন একটা মানে একটা তলের উপর থাকবে তখন তার নাম হচ্ছে দ্বিমাত্রিক বিন্যাস। জাস্ট আইডিয়া নিলাম। এবং দেখো প্রত্যেক এই টপিকের নাম কি, স্থানের ধারণা। স্থান বলতে কি বোঝায়, যেমন আমি তোমাকে বললাম আমি একটা মানুষ বা তুমি একটা মানুষ, তুমি বাসার মধ্যে দাঁড়ায় আসো, ধরো আমি এই জায়গায় দাঁড়ায় আছি। আর একটা জায়গায় মধ্যে দাঁড়ায় থাকা মানে কি, আমি একটা স্থান দখল করে আসি, মানে একটা স্থান বা স্পেস দখল করে আসি। প্রত্যেকটা জিনিস যদি 3D হয়, মনে রাখবা 3 ডাইমেনশনাল হয়, সেই জিনিসগুলো কি করে একটা অবস্থান বা স্থান দখল করে থাকে। যেমন একটা বক্স, এই দেখো একটা বক্স, তোমরা সবাই দেখছো যে কার্টুন বা বক্স দেখছো না, বক্স কার্টুন, ওই কার্টুনের মধ্যে কি থাকে, বইটি রাখলাম। এবার কার্টুনটা দেখতে এরকম হয় না, এরকম হয়। তাহলে এটা কি এক জায়গায় রাখলে তার মানে কি ওটা একটা জায়গা দখল করে থাকে। তাহলে প্রত্যেকটা জিনিস যখন 3 ডাইমেনশনাল হয় সে একটা স্থান বা অবস্থান দখল করে থাকবে। প্রত্যেকে বলো এই পার্টটা বুঝতে পারছি না, একদম বেসিক জিনিস বলছি, এখানে আহামরি কিছু বলি নাই। আচ্ছা, তোমরা বলতেছো ভাই, বলতেছো শিখর টি শার্ট, ওই টি শার্ট বাদ দে ভাই, মনোযোগ দে। আজকে দাদু ভাই খালি কথা বলবে। আজকের ক্লাসটা বেসিক্যালি কথা, কথা দিয়ে ক্লাস হবে। প্রত্যেকে এবার ক্লিয়ার, এগুলো না বোঝার কিছু নাই। আমি একটা মানুষ, আমি একটা অবস্থান দখল করছি, কারণ আমি হচ্ছে 3D বা 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক। যখন আমি একটা খাতার মধ্যে আটকে যাব তখন আমার কোনো অবস্থান নাই, কারণ আমি এক জায়গার মধ্যে আবদ্ধ হয়ে গেছি। ওকে, ডান। এগুলা পরীক্ষায় আসবে না। এখানে আরেকটা জিনিস আসবে, এটা হচ্ছে তল। তল কয়টা বা তল কি জিনিস? আচ্ছা দেখো তো, আগে এটা দেখো,
যে এই ক্যালকুলেটরটা, সবাই এই ক্যালকুলেটর দেখাও, এই যে ক্যালকুলেটরটা আমি হাতে ধরছি, এটা একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, মানে একটা 3 ডাইমেনশনাল, বাস্তবে আছে। এই ক্যালকুলেটরটার নিচের পার্ট, এই দেখো ধরতেছি, এই যে ধরতেছি না, এই পার্ট একটা তল, উপরের পার্ট ধরতেছি একটা তল, সাইড ধরতেছি একটা তল, এই সাইড ধরতেছি একটা তল, এই সাইড, তার মানে কি যে সকল জায়গা হাত দিয়ে টাচ করা যায় তারা হচ্ছে তল। ক্লিয়ার? তল কি? যা যা ধরতে পারবো তল। তাহলে এখন এক্সাম্পল স্বরূপ তোমাকে যদি বলি, এই যে একটা 3 ডাইমেনশনাল বক্স, এই বক্সের মধ্যে তল আছে কিনা? আছে। এই দেখেন ভাইয়া, এই উপরের পার্টটা, এই যে এইটা একটা তল, এই পাশে একটা তল আছে, এই পাশে তল, তার মানে এটা কি 6টা তল আছে। তার মানে একটা অবজেক্টের যখন ত্রিমাত্রিক হবে তখন তার তল থাকে। তল কোনগুলা? যেগুলা টাচ করা যায় হাত দিয়ে, যেমন ধরো এইটা হাত দিয়ে টাচ করতে পারতেছে, তার মানে এটা তল। সবাই কি তল নিয়ে ক্লিয়ার? তল নিয়ে ক্লিয়ার? তল যা আমি টাচ করতে পারি, ধরো ভাই আপনার গাল একটা তল, এই দেখেন গাল টাচ করছেন তল, এটা একটা তল। বুঝছো সবাই যে তল? সবাই কি বুঝছো তল? হ্যাঁ, বুঝছি না? ক্লিয়ার, তল বুঝছি। এবার দেখো তো এইখানে একটা একটা মানে তোমার একটা জ্যামিতিক বিন্যাস দেখাইছি। যেমন ধরো উদাহরণ কি দিব, উদাহরণ কি দিব, ধরো একটা কলম, এই যে কলম, এই কলমটাকে বলা হয় সিলিন্ডার আকৃতি। সিলিন্ডার পুরো সামনে গিয়ে পড়বা, এখন জেনে রাখো এটাকে সিলিন্ডার। সিলিন্ডার কেন ভাই? একটা বক্রতল আছে, এই দেখেন একটা বক্রতল আছে, এইদিকে একটা বৃত্তাকার তল আছে, এইদিকে তল আছে। দেখেন এইটা আমি দেখাইছি। যদি আমি কলমটাকে উন্মুক্ত করতাম মনের চক্ষু দিয়ে, কি করতাম দেখেন ভাইয়া, উপরে একটা বৃত্তাকার অংশ আছে, এই যে বৃত্তাকার অংশ একটা তল, নিচে একটা বৃত্তাকার অংশ, এই যে এইটা আরেকটা তল। দেন আমি যদি এই পুরো কলমটাকে মানে এদিক বরাবর এই বরাবর মানে একটা কেচি দিয়ে কেটে দেন উন্মুক্ত করি, এই দেখেন এরকম হবে না? এই দেখেন কি হচ্ছে দেখেন তো, ছিল কিরকম, এই এরকম ছিল, আস্তে করে কেটে উন্মুক্ত করলাম, তাহলে একটা তল পাওয়া গেল। ক্লিয়ার? তার মানে এইখানেও তল আছে, যে বক্র বক্র পৃষ্ঠ থেকেও তল পাওয়া যায়। যেমন এই উদাহরণ দেখাচ্ছি, এটা দেখানো হচ্ছে, দেখেন যে মাঝখান থেকে একটা ব্লেড দিয়ে পোস্ট দিয়ে এটাকে উন্মুক্ত করলাম, তাহলে একটা তল পাওয়া গেল। তার মানে কি সব জায়গায় তল আছে। আজকে আমি একটাও মেসেজ করব না, কারণ এই চ্যাপ্টার আমার অর্ধবার্ষিক পরীক্ষায় আছে। থ্যাংক ইউ। আর এই মেসেজটা না করলে হইতো রে। আচ্ছা, বক্রতল কি? যেগুলো আছে বক্রাকার। যদি তোমাকে বলি, যেমন যেমন ধরো এই যে একটা বক্স, উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এই যে মোবাইলটা, এই মোবাইলটার এই তলটা কি? সরলরৈখিক তল, কারণ একেবারে প্লেন সমতল, ঠিক আছে? যখন সেটা সমতল না হয়ে ধরো এই মাউসটা, এই মাউসের এই অংশটা কিরকম? বক্রাকার না? বক্র আকার, মানে সরলরৈখিক না, মানে সমতলীয় না, তখন এর নাম হচ্ছে বক্রতল। আশা করি ক্লিয়ার। সবাই আমাকে বলো বক্রতল এবং তল বুঝছো কিনা? বুঝছো রে? বক্র মানে বক্রাকার, মানে কার্ভস করে থাকবে, ঠিক আছে? এগুলি কিন্তু বাচ্চাদের জিনিস পড়াইতেছি, আর তোরাও বাচ্চা আমিও বাচ্চা, আমার প্রত্যেক ক্লিয়ার। পানির মতো পরিষ্কার নাকি পরিষ্কার না? পরিষ্কার নাকি পরিষ্কার না? পরিষ্কার। পানি, জীবনটা কি হবে? পানি। জীবন ইজ পানি। ওকে, পানি। ওকে ভাইয়া, আমরা আরো কিছু ফিগার আছে, দেখো আমরা এখন একটা নতুন জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে, প্রথমে শিখলাম স্থান, একটা স্পেস, এরপর শিখলাম তল, কি কি তল আছে যেগুলো ধরা যায়। এখন শিখবো হচ্ছে মাত্রা। এই মাত্রা জিনিসটা অলরেডি আমি তোমাকে আলোচনা করে দিছি। মাত্রা কয়েক রকমের হয়, যেমন আমি তোমাকে এখন যেই মাত্রার কথা বলবো সেই মাত্রার নাম হচ্ছে ত্রিমাত্রিক। লিখে দিচ্ছি এখানে ভাইয়া, ত্রিমাত্রিক। সবাই লিখে ফেলো, ত্রিমাত্রিক। ত্রিমাত্রিকটাকে বিশ্লেষণ করলে হয় তিনটি মাত্রা। তিনটি মাত্রা। এখন প্রশ্ন, ভাইয়া মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা বলতে বোঝায় কোন একটা বস্তুকে বর্ণনা করতে যে সকল শব্দ তুমি ইউজ করবা, এরকম শব্দ কয়টা আছে? একটা উদাহরণ দেন ভাইয়া। ধরেন এইখানে একটা টিস্যুর বক্স আছে ভাইয়া, এইটা একটা আপনার কাছে আপনার দেওয়া একটা সুন্দর এক্সাম্পল। এটা একটা বক্স, তাই না? এটা একটা আয়তাকার বক্স। এই বক্সের মধ্যে মাত্রা কয়টা? তল কয়টা বুঝছি আমি, যেগুলো ধরো তো তল। মাত্রা হচ্ছে দেখেন, আমি যদি আপনাকে এভাবে ধরি, এই দেখেন এটা কি দৈর্ঘ্য পাচ্ছেন? দৈর্ঘ্য, 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 লেন্থ। এইটা কি? উচ্চতা, কতটুকু উচ্চতায় আছে। আর এই অংশটা কি ভাইয়া? প্রস্থ। তার মানে এখানে দৈর্ঘ্য একটা তোমার ডিরেকশন, উচ্চতা আরেকটা শব্দ, আর এই যে কতটুকু প্রস্থ আছে, যে কতটুকু প্রস্থ, এটা আরেকটা শব্দ। তার মানে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে এই জিনিসটার অবয়ব বোঝানো যায়। তাই এটার মাত্রা কি হবে ভাইয়া? 3D। এই যে 3 ডাইমেনশন।
ডাইমেনশন কেন তিনটা, মাত্রা কেন তিনটা? কারণ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। যে জিনিসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একসঙ্গে থাকবে, বেসিক্যালি প্রত্যেকটা 3 ডাইমেনশনাল জিনিসেরই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, এবং তাদের সবাইকে বলা হয় 3 ডাইমেনশন বা 3 মাত্রার জিনিস। প্রত্যেকে বলো যে এই টিস্যুর বক্স দিয়ে বোঝানো হয়েছে তিনটি মাত্রা কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বুঝছো কি বুঝো নাই? বুঝিছো? আচ্ছা, এবার তোমাদের কাছে প্রশ্ন, দাদু ভাই তোমার কাছে প্রশ্ন, এই যারা যারা আছো আমার সকল দাদুরা কয় মাত্রার? বলো, আমার সকল দাদুরা কয় মাত্রার? উত্তর চাই। আমার সকল দাদুরা কয় মাত্রার? এই ভুল করে মানবো কিন্তু না। 3 3। ভেরি গুড, ভেরি গুড। বুঝছো, কাহিনীটা বুঝছো ভাইয়া। দেখেন, আপনার একটা লেন্থ আছে, আপনি কতটুকু দৈর্ঘ্যের, উচ্চতা আছে, প্রস্থ আছে, মানে আপনি কতটুকু ডেপথ, আপনার মাসল দেখো ডেপথ, এই ডেপথ সবগুলা মিলাইলে 3D, শেষ, ডান। 3 ডাইমেনশনাল প্রত্যেকটা জিনিসই কি 3 মাত্রা, ডান। এবং দেখো এখানে ফিগার এঁকে দেওয়া আছে, এইটার কিন্তু মাত্রা 3টা না, এটা একটা 1 ডাইমেনশনাল, মানে কি একটার মধ্যে দেখো 2 ডাইমেনশনাল, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এখানে কি 3টাই আছে, দৈর্ঘ্য দেখা যাচ্ছে, প্রস্থ, উচ্চতা সবগুলো আছে। এখানেও দেখো, এই দেখো দেখা যাচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মানে কি অনেকগুলি মাত্রা আছে। সো আমরা ত্রিমাত্রিক বিন্যাসটা শিখলাম, সহজ করে যদি বলি, যার লেন্থ LENGTH, ইংলিশ দিলাম লেন্থ, তারপর তোমাকে বললাম হচ্ছে উইথ, উইথের ইংলিশটা ইউইথ, আর বাংলা হচ্ছে প্রস্থ। লেন্থ, উইথ আর কি হাইট, HEIGHT। এই 3টা ডাইমেনশন থাকা মানে ত্রিমাত্রিক, এবং ত্রিমাত্রিক বিন্যাস, এবং মাত্রাটা 3টা, ডান। এখন ভাইয়া মাত্রা তেলে 2টা কখন হবে? দেখেন, আসেন 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 জীবনটাকে সহজ করি। দেখেন প্রত্যেকে, আমি টিস্যুর বক্সটা আজকে আমার অবজেক্ট। এই দেখেন আমার কাছে একটা টিস্যুর বক্স আছে, আছে আছে ভাইয়া। এইটার কি আছে? দৈর্ঘ্য আছে, আছে আছে ভাইয়া। এটার কি আছে? প্রস্থ আছে, আছে আছে ভাইয়া। এটার কি আছে? উচ্চতা আছে, ফাইন। এটা তাহলে এটা সমান, একই রকম না? একই রকম। তাহলে ভাইয়া এইটা হচ্ছে দৈর্ঘ্য, এইটুক হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ, ডান। এইটুক পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার। তারপরে ভাইয়া আমি যদি আপনাকে বলি, এই যে এই অংশটুকু, এই যে একটু আগে বললাম প্রস্থ, তাহলে এইটুকু অংশ হচ্ছে প্রস্থ, এইটা হচ্ছে প্রস্থ, প্রস্থ, ডান। আর এই যে ভাই দেখেন এটা কতটুকু হাইটে আছে, তাহলে এখান থেকে এইটুক, এটা হচ্ছে উচ্চতা, এইটুক হচ্ছে উচ্চতা, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা জিনিসই আছে 3D। তাহলে এটা হচ্ছে একটা 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক বিন্যাস। এখন আমি এটাকে দ্বিমাত্রা বানাবো, দেখেন কেমনে করি। আমি যদি এই টিস্যুর বক্সটাকে আমার জীবনের সমগ্র শক্তি দিয়ে চাপ দেই, কোন দিকে? এই দিকে। কি করতেছি দেখেন, টিস্যু বক্সটাকে আমার হাত দিয়ে সমগ্র শক্তি চাপ দেই, তাহলে এটা চ্যাপটা হয়ে যাবে না? চ্যাপটা হইতে 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 এক সময় অনেকটা এরকম মোবাইলের মতো হয়ে যাবে, মানে চ্যাপটা হয়ে যাবে। এরকম ছিল, চাপ দিলাম, চ্যাপটা হয়ে গেল। এই যে চাপ যে দিচ্ছি, দেখো ঘটনা কি করতেছি, দেখো এরকম ছিল, চাপ দিলাম, একটু এরকম হইলো, আরো চাপ দিলাম, এরকম হইলো। এমন চাপ দিছি যে মিশাইয়া ফলাইছি, মিশাই যে ফলাইছি, এখানে এটা হয়ে গেছে দৈর্ঘ্য। আর প্রস্তুত আগেও ছিল, দৈর্ঘ্যের প্রস্থ আগেও ছিল, এখনো আছে, বাট উচ্চতা, উচ্চতা গায়েব হয়ে হয়ে গেছে শূন্য, কোনো উচ্চতা নাই। এরকম ঘটনা ঘটে যে একটা তোমার মানে 3 ডাইমেনশনাল বস্তুকে যে কোনো একটাকে শেষ করে ফেলা যায়, তখন বাকি যেটা অবস্থান থাকে, এবং এটার নাম হচ্ছে 2D বা দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক বিন্যাস বা দ্বিমাত্রিক অবস্থান। দেখো দ্বিমাত্রিক অবস্থানটা এটা কি হয়ে গেলো, এটা একটা সামান্তরিক হয়ে গেল, সামান্তরিক। আর এটা ছিল একটা তোমার কি ঘনবস্তু, এরকম আকার ছিল, একটা অংশ বাদ হয়ে গেল। তাহলে এর নাম কি? দ্বিমাত্রিক। কারণ কি, আমি হাইটটাকে চাপ দিয়ে বিনিষ্ট করে ফেলছি। তাহলে বলো যে তোমার যখনই লেন্থ, উইথ, হাইট থাকবে তখন তোমার 3D, যখন কোনো একটা মিসিং তখন তার নাম কি হবে? 2D বা মাত্রা কত? 2। প্রত্যেকে বলে বুঝছো কিনা? মাত্রা কি বুঝেছো? টিস্যুর বক্স বুঝছো? টিস্যুর বক্স দিয়ে চাপ দিয়ে মাত্রা 2D হয়। ওকে, কি বুঝছো? কি বুঝিয়া উল্টিয়ে ফেলেছো দাদু ভাই? এখন তোমার কাছ থেকে আমার প্রশ্ন, সবাই প্রশ্ন শোনো, হইছে, লেখা লাগবে না, হইছে 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 হইছে। থাম থাম থাম, এর প্রশ্ন করতেছি, প্রশ্ন হইতেছে তুমি তোমার খাতার মধ্যে যা লেখো বা যা আঁকাকি করো, এই খাতাটা বা খাতার পেজটা, খাতার একটা পেজ চিন্তা করো, ওই পেজটা কয় মাত্রার? 2 মাত্রা নাকি 3 মাত্রা? বলো, উত্তর দাও। খাতার পেজ 2D নাকি 3D? খাতার পেজ 2D নাকি 3D?
2D, 2 মাত্রা ভাইয়া, 2 মাত্রা, সিম্পল ভাইয়া, সিম্পল সিম্পল। এই যে ভাইয়া টিস্যু নিলাম একটা, টিস্যু, এটাই কাগজ, এই লেন্থ, দৈর্ঘ্য, এই যে প্রস্থ, দ্যাটস ইট, উচ্চতা নাই, শেষ। যখনই উচ্চতা অ্যাড হবে তখন হয়ে যাবে 3 ডাইমেনশন। ডান, স্যার লেখা লাগবে না, আপনারা বস, আপনারা শহীদ, আমিও শহীদ। ডান, আসেন পরেরটা বলি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে ত্রিমাত্রা পর্যন্ত বুঝলাম, দ্বিমাত্রা পর্যন্ত বুঝলাম। এবার দেখাবো হচ্ছে টিস্যুর বক্স না, এবার দেখাবো টিস্যু পত্র নিয়ে। ঠিক আছে, চিন্তা কর দাদু ভাই, এটার কি আছে? এটার আছে দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ। এখন দেখো তো এইটা আর এইটা দেখতে অনেকটা সেম না? হ্যাঁ ভাইয়া, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, একদম সিম্পল জিনিস। টিস্যু বক্সটাও, টিস্যুর পেপারটাও দাই, দেখেন এই দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, উচ্চতা নাই। এইবার আমি তোমাকে যে কাজটা করব, আমার যে কাজ এখন তোমার দিয়ে করতে হবে সেটা হচ্ছে আমি আরেকটা ডাইমেনশন চেঞ্জ করবো। কেমনে? এইবার আমি টিস্যু পেপারটা এখানে দেখো ধরলাম, ধরার পরে উপরের অংশটার সঙ্গে নিচের অংশটা চাপ দিচ্ছি, চাপ দিলাম, চাপ দিলাম, চাপ দিলাম, চাপ দিলাম, চাপ দিতে এরকম করলাম, এরকম করে ফেললাম, বোটে মোটে একবারে একবারে একটা সিম্পল এরকম একটা লাইন হয়ে গেল, লাইন সরলরেখা হয়ে গেছে। তার মানে দেখো, আমি যখন এটাকে চাপ দিচ্ছি, চাপ দিচ্ছি, কমতেছে 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 কমতেছে, তার মানে দৈর্ঘ্য আগেও ছিল, এখনো আছে, বাট প্রস্থ যা ছিল ওইটাকে আমি চাপ দিয়ে ভ্যানিশ করে দিলাম। তাহলে এখানে গিয়ে যদিও মনে হচ্ছে প্রস্থ নাই, এখানে কিন্তু প্রস্থ নাই, এটা কিন্তু এক লাইন মিলে যাবে। তার মানে এখানে গিয়ে প্রস্থ হবে 0, প্রস্থ হবে 0, পুরোটাই কি দৈর্ঘ্য। তাহলে এইটার নাম কি ভাইয়া? একমাত্রিক। একমাত্রিক তার মানে তোমাকে যদি কোনো কারণে এমসিকিউ তে আসে দাদু ভাই যে সরল রেখা কয় মাত্রিক, সরল রেখার মাত্রা কয়টা, উত্তর কি হবে? একটা। কারণ কি, সরল রেখার অন্য কি আছে? লেন্থ আছে, কোনো প্রস্থ নাই। তোমাকে যদি প্রশ্ন করা হয় সরল রেখায় পরিণত হয়ে গেল, সরল রেখার মাত্রা কত, সরল রেখার মাত্রা কত, উত্তর দাও। সরল রেখার মাত্রা কত, উত্তর দাও। সরল রেখার মাত্রা কত ভাই? একটাই তো মাত্রা, লেন্থ আছে, প্রস্থ নাই। ওকে ডান, সবাই আশা করি মাত্রা পার্টটা ক্লিয়ার হয়ে গেছে। সরল রেখা পরিণত হইতে পারে, ঘনবস্তু থাকতে পারে, সেখান থেকে আমার হইতে পারে সামান্তরিক, লাস্টে হইতে পারে তোমার সরল রেখা। সব প্রত্যেকে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত কোনো ঝামেলা নাই, মাত্রা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এখন একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক আছে, দেখতে পাচ্ছ আমার কাছে একটা সুন্দর একটা অ্যানিমেশন দেওয়া আছে, দেখছো অ্যানিমেশনটা কি? যে এই বিন্দু জায়গায় যায়, এটা একটা ফানি জিনিস, যে বিন্দুগুলো একটার পর একটা ঘুরতেছে ঘুরতেছে, এই বিন্দু দেখে ভয় পাইছ না। এই বিন্দু জিনিসটা কি? আমার প্রশ্ন করলাম যে বিন্দু, বিন্দু, বিন্দুর মাত্রা কত, উত্তর দাও। বিন্দুর মাত্রা কত? প্রশ্ন করলাম, উত্তর দাও। এখন তোমার এখানে বিন্দু ছবি দেওয়া আছে, প্রত্যেকে বলো। ইজ দেয়ার এনিথিং রং? না, ওকে ফাইন। বিন্দুর মাত্রা কত? উত্তর 0। ভাইয়া যারা যারা বলছো 1, তাদেরকে কিন্তু মারবো ধরে। আমি কিভাবে মারবো ভাইয়া? মানে ডিজিটালি মারলাম, বুঝছে না? কেন 1? 1 না 0, বিন্দু তো মাত্রা নাই, বিন্দু একটা পয়েন্ট, একটা ফিজিক্যাল পয়েন্টের কোন ধরনের লেন্থ নাই, মানে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, একটা খাতার উপর একটা পয়েন্ট, ফোঁটা। তাহলে বিন্দুর মাত্রা কত? উত্তর হবে একটা বড় করে 0। বিন্দুর মাত্রা হচ্ছে 0 মাত্রিক। বিন্দু কিরকম? 0 মাত্রিক, এটা অ্যান্সার। ঠিক আছে, কে জানি একজন প্রশ্ন করছিলাম যে ভাইয়া 4D তাহলে কেমনে আসবে? 4D কিন্তু স্টিল নাও, মানে আমরা কিন্তু 3D এর বাইরে দেখি না, বাট 4 ডাইমেনশন চলে আসছে। বাট 4 ডাইমেনশনটা একটা বিশাল মিস্ট্রিয়াস জিনিস। এটা যদি ভালো মতো করে আবিষ্কার করে আরো বেশি তোমার নার্চারিং করা হয়, অনেক অনেক ডিফারেন্ট কিছু কিন্তু বের করতে পারবা। তুমি আমাকে চিন্তা করো, আমি একটা মানুষ, তোমরা প্রায় এটা করো না যে মোবাইলে গেমস খেলো না? গেমস খেলতে গিয়ে দেখো যে ভাইয়া একটা মনে করো মোবাইলে গেমস খেলতে গেছো, একটা আছে তোমার কি, একটা আছে নায়ক, নায়ক বা একটা তোমার ওই গেমের রাজা যেটা, তো গেমের রাজা এরকম দাঁড়ায় আছে, তোমাকে বললো যে গেমের রাজার গায়ের মানে পোশাক পরিবর্তন করতে পারবেন, রাজার ডেপ বাড়াইতে পারবেন, হাইট বাড়াইতে পারবেন, তখন তোমরা কি করো? এটাকে ধরলে আস্তে আস্তে ঘুরে, এই দেখো ঘুরতেছি 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 ঘুরতেছি, যে আমার প্রত্যেকটা জিনিস তুমি দেখতে পাচ্ছ কিনা? ভাইয়া পাচ্ছি। যখন আমার সবকিছু তুমি দেখতে পাচ্ছ, এইটাকে বলা হবে 3 ডাইমেনশন। তার মানে আমি 3 ডাইমেনশনালে দেখতে এরকম, বাট আমাকে যদি 4 ডাইমেনশনালে কেমন হবে, তোমাদের একটা কাজ আজকে চিন্তা করবা যে আমাকে 4 ডাইমেনশন দিয়ে দেখলে কেমন দেখা যাবে। চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, ওকে, আমাকে জানাও। ইন্ট্রোডিউসিং শিখো গেম। ইয়েস, আমি হলো শিখো গেমের রাজা।
ওই যে তোমার গেম খেলতো শিখো গেমের আমি হচ্ছে সেই মেইনটা আর কি, তোমার যাকে দিয়ে খেলতে হয়। তা আমাকে তুমি সিলেক্ট করছো, আমি হচ্ছে সেই শিখো গেমে অনেকগুলো রাজা আছে, সেখান থেকে আমাকে তুমি সিলেক্ট করছো যে আমি ভাইয়াকে দিয়ে খেলবো, দাদুকে নিয়ে খেলবো, দাদু খেলতেছে, তো দাদু। ঠিক আছে, ওকে। আসো, আমি মাত্রা নিয়ে আর আলোচনা করবো না, প্রথম পোল লঞ্চ করে ফেলি আমরা, প্রথম পোলটা দেখি তোমাদের দিয়ে আনসার করি। সময় কিন্তু মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে পোল আনসার করবা, প্রত্যেকেই পোল আনসার করবা, প্রত্যেকেই পোল আনসার করবা। এগুলা কিন্তু একেবারে সহজ জিনিস, অনেক সুন্দর করে পড়াই দিয়ে এলাম, এখন কিন্তু ঝামেলা নাই। গোলকের মাত্রা কয়টি? প্রশ্ন হচ্ছে এটা, গোলকের মাত্রা কতগুলো? গোলকের মাত্রা কতগুলো? এই যে বাহ বাহ, ফ্যান্টাস্টিক, মানে অনেক পোলাপানি উত্তর দিয়ে দিছে। এত তুখোর স্টুডেন্টদের নিয়ে আমি আমার বসবাস, ভালো লাগে মাঝে মধ্যে, খুব প্রাউড ফিল হয়। হ্যাঁ, 30 সেকেন্ডের আগে মানে 10-12 সেকেন্ড উত্তর শেষ, ভালো লাগতেছে। অনেকেরই পারার কথা, ম্যাক্সিমাম পারার কথা, মানে ভুল করলে আসলে তুমি আবেগে ভুল করছো, মানে ভুল হয়তো চাপ দিছো, বাট আলটিমেটলি তোমার ভুল করার কথা না। তোমাকে শিখে আসছো অলরেডি গোলকের মাত্রা কি। গোলক বা বৃত্ত, গোলক একটা জিনিস, বৃত্ত একটা জিনিস, বা বৃত্ত না, গোলক আর বৃত্ত আলাদা জিনিস। তো আমি নামগুলো পড়ি, তাজরিমিন, তৌফিক, হুজাইফা, রিয়ানা, মাইসাম, রাইদা, আনিকা, আমিন, আফরা, আবির খান, ফরদিন, মুশফিক জাহান, তপু, অমৃতা এবং রুসলান, প্রত্যেককে কনগ্রেচুলেশন, প্রত্যেকটা পোলাপাইনি বস, সবাই বস। গোলকের মাত্রা 3টি, শেষ। এটা কারো কোনো কনফিউশন আছে ভাই? গোলক তো 3D, মানে ফুটবল, ফুটবল ধরা যায়, ছোঁয়া যায়, হাইট আছে, প্রস্থ সবই আছে। তো গোলকের মাত্রা 3টা। উত্তর কি? গোলক বা 3 ডাইমেনশনাল কোন অবজেক্ট, তার মাত্রা 3। 3 ডাইমেনশন, উত্তর 3, শেষ। আবেগে এতে কম কেমনে যাবে? আবেগ দেওয়া যাবে না, আবেগ কেমনে কমায়? আচ্ছা, আবেগ কেমনে আবেগে নাকি এতে কেমন ক্লিক করছে, এই আবেগ কেমনে কমায়? আবেগটা আজকে গিয়ে বাসায় গিয়ে, আবেগ তো তোমার 3D, তুমি এই 3D আবেগকে চাপ দিয়ে পৃষ্ঠ করে 1 ডাইমেনশন বানাবা, মানে একমাত্রিক বানায় ফেলবা, দেখবা আবেগ কমে গেছে। লাস্টে ব্যাকই বলছে আবেগ কেমনে কমায়, হাত দিয়ে আবেগকে ধরে চাপ দিয়ে 1 ডাইমেনশন, আবেগ গন। ঠিক আছে, ওকে, চলো 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 সামনে আগাই। এইবার আমরা দেখবো হচ্ছে সমতল জ্যামিতি, আমরা ঢুকে যাচ্ছি জ্যামিতির, মানে বেসিক পার্টটা শেষ, সমতল শেষ, সেখানে মাত্রা শেষ, তল শেষ, স্থান শেষ, এখন হচ্ছে সমতল জ্যামিতি শুরু হচ্ছে। সমতল জ্যামিতিতে শুরু করতেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, এটা তোমাদের অনেকেরই জ্ঞান থাকে, আজকের পরে আশা করি এই জ্ঞান আর কখনো করবো না, কারণ তোমাদের অনেকেরই, আমি এমনও দেখছি ক্লাস 9-10 পার করে 11 পড়তেছে বা 12 পড়তেছে, মানে তোমার ইন্টারমিডিয়েট পড়তেছে, সেকেন্ড ইয়ারে পড়তেছে, সে রেখাংশ রশ্মি পার্থক্য বুঝে না। তাকে যদি প্রশ্ন করে সে আটকায় যায়, মানে সে কনফিউজ, মানে কারণ কি, সে আগে এটা ক্লিয়ার ধারণা নিয়ে আসে নাই। অনেকেই মনে করো রেখাংশ রশ্মি একই জিনিস, এ আবার কি জিনিস, না, there is some slight difference, যে রেখাংশ এবং রশ্মি, আমরা দেখবো এখন। ঠিক আছে, আসো, রেখাংশ এবং রশ্মি প্রত্যেকে মনোযোগ দিতে হবে, ওকে। প্রথমে পড়াচ্ছি হচ্ছে রেখা। রেখা কারণ নাম হইতেই পারে, বাট রেখা জিনিসটা কি? রেখা জিনিসটা হচ্ছে ভাইয়া, আমি রেল লাইনের উপর দাঁড়ায় আছি, রেল লাইন কোথায় গেছে? অসীমে। তাহলে আমি একটা রেল লাইনের উপর দাঁড়ায় আছি, এই যে রেল লাইনের উপর দাঁড়ায় আছি, রেল লাইন অসীমে চলে গেছে, আবার এদিক ঘুরলাম, রেল লাইন অসীমে চলে গেছে, তার মানে আমি যেখান থেকে দাঁড়ায় আছি সেখান থেকে একটা পয়েন্ট থেকে দুইটা দুইটা রেখা, রেখা বলতে বোঝায় এদের কোনো শেষ নাই। তাহলে রেখার ক্ষেত্রে রেখার ক্ষেত্রে প্রান্তবিন্দু কয়টা? প্রান্তবিন্দু নাই, প্রান্তবিন্দু নাই, প্রান্তবিন্দু নাই, প্রান্তবিন্দু নাই। এবং রশ্মি চিহ্ন কয়টা ভাইয়া? 2টা, কারণ 2 দিকেই অসীম। প্রান্তবিন্দু নাই, রশ্মি চিহ্ন 2টি, কারণ 2 দিকেই সে অসীমের দিকে ধাবিত হচ্ছে। তাহলে রেখা বললে, আজকে থেকে মনে করো, রেখা বললে রেখার কোনো কি নাই? প্রান্তবিন্দু নাই। এমসিকিউতে আসলো, কার প্রান্তবিন্দু নাই? রেখার। রেখা কোথায় যাচ্ছে? অসীম এবং অসীম। প্রত্যেকে বললে রেখাটা বুঝছো কিনা, রেখা বুঝছো কিনা? রেখার কোনো প্রান্তবিন্দু নাই। একজন বলছে ভাইয়া গোলক 3D হলো কেমনে? এই তোরে ভাই কি করতে হইব, তোরে নিয়ে খেলতে হইব, ফুটবল খেলতে হবে। বল ধরিস নাই কোনোদিন ফুটবল, এটা কি 2D? ধরা যায় কেমন তাহলে আবার? বল 3D, ওকে ডান। গোলক কেমনে 0 হয়? গোলক তো 0 হয় নাই, গোলকের মাত্রা 3টা হয়েছে, কারণ গোলক 3 ডাইমেনশন, তার মানে 3টা মাত্রা। সো শেষ অ্যান্সার।
বিন্দুর মাত্রা 0 কেন? বিন্দু তো ভাই একটা পয়েন্ট, বাট বিন্দুকে বড় করলে, রেডিয়াস নিয়ে কাজকর্ম করলে তখন এটা বৃত্ত হয়, তারপর এটা গোলক হয়, শেষ। ওকে, এবার তাহলে প্রথমে বুঝলাম রেখার কোনো প্রান্ত বিন্দু নাই এবং রেখার রশ্মি দুইটা। সেকেন্ড, এইটার নাম হচ্ছে রেখা, মনে রাখবো। তাহলে রেখা এইটা, প্রথমটা হচ্ছে রেখা। এর পরেরটা, সেকেন্ডটা আমরা এখন করব। সেকেন্ডটার নাম হচ্ছে কি? সেকেন্ডের নাম হচ্ছে রশ্মি। রশ্মি, রশ্মি বললে মনে রাখবা সবসময়, রশ্মি বলা মানে হচ্ছে যে রশ্মি একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে। ধরো এই যে এইটা বা এটা, রশ্মি বললে একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে। স্টার্টিং একটা পয়েন্ট থাকবে, মানে প্রান্তবিন্দু থাকবে, কিন্তু আরেক দিকে শেষ নাই। তাহলে রশ্মি বললে উত্তর কি? রশ্মি বললে প্রান্তবিন্দু একটা। রশ্মির প্রান্তবিন্দু কয়টা? রশ্মির প্রান্তবিন্দু একটা। এবং রশ্মির রশ্মিবিন্দু কয়টা? ভাই একটা, কারণ সে একদিকে যাবে, ডিরেকশনাল। এবং রশ্মির রশ্মি চিহ্ন, রশ্মির রশ্মি চিহ্ন এটা হচ্ছে একটা। আমরা কি শিখলাম? রশ্মির একটা দিক থাকবে, মানে কি? রশ্মির একটা দিক আছে, দিক আছে, একদিকে, কোন একদিকে যাবে, দিক থাকবে বা দিক আছে। রশ্মির ক্ষেত্রে প্রান্তবিন্দু একটা, রশ্মি চিহ্ন একটা। রেখার ক্ষেত্রে প্রান্তবিন্দু কোনোটাই না, দুটাই রশ্মি চিহ্ন। লাস্টেরটা হচ্ছে রেখাংশ। এটা আরেকটা লিখে লিখি। এই কি করলাম, কি করলাম, আচ্ছা যান। লাস্টেরটা হচ্ছে রেখাংশ। আসি আমরা এদিকে আসি, রেখাংশ। লাস্টের পার্টটার নাম হচ্ছে রেখাংশ। দেখো এবার, রেখাংশ। আজকে থেকে সারা জীবন মনে রাখবা, রেখাংশ মানে কি? রেখার অংশ। বাংলা বললে রেখার অংশ। রেখাংশ বললে প্রান্তবিন্দু এখানে একটা থাকবে, এখানে একটা। তার মানে রেখাংশ অলওয়েজ এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় কি হয়? শেষ হয়ে যাবে। তার মানে রেখাংশের ক্ষেত্রে উত্তর হবে প্রান্তবিন্দু কয়টা? প্রান্তবিন্দু দুইটি। রেখাংশের প্রান্তবিন্দু দুটি। এবং রেখাংশের কি নাই? কোনো রশ্মি চিহ্ন নাই, মানে কোনো ডিরেকশন নাই। রেখাংশের রশ্মি চিহ্ন নাই, রেখাংশের রশ্মি চিহ্ন নাই। এই তিনটা জিনিস মনে রাখো, প্রত্যেকে মনে রাখবা। যে একটা কি বলছি ভাইয়া, রেখার ক্ষেত্রে প্রান্তবিন্দু নাই, দুটাই রশ্মি চিহ্ন। রেখাংশের পরে, রেখার পরে রশ্মির মধ্যে একটা প্রান্তবিন্দু থাকবে, মানে শুরু হবে, আর জায়গায় কোনো ডিরেকশন নাই, তার মানে এটা কি? ডিরেকশন থাকবে, রশ্মি চিহ্ন। আর রেখাংশের ক্ষেত্রে দুটাই পয়েন্ট থাকবে ফিক্সড, এর বেশি হবে না, কম হবে না। আনসার হচ্ছে এইটা। তো প্রত্যেকে বলো ক্লিয়ার কিনা? প্রত্যেকে বলো এটা ক্লিয়ার? রেখা, রেখাংশ, রশ্মি, আজকের পর থেকে এটা ভুলাবে আর কোনোদিন না? সবাই লিখতেছো তো? প্রত্যেকের কাছে পানির মতো ক্লিয়ার নাকি ক্লিয়ার না? নাকি পানি ছাড়া অন্য কিছু মতো ক্লিয়ার? বুঝছি না? হ্যাঁ, আবার লাস্ট বলে দিচ্ছি। রেখার ক্ষেত্রে প্রান্তবিন্দু নাই, দুটাই রশ্মি চিহ্ন। রেখাংশ, রশ্মির ক্ষেত্রে প্রান্তবিন্দু একটা থাকবে আর একটা থাকবে রশ্মি। আর ফর রেখাংশ দুই দিকে থাকবে দুটা প্রান্তবিন্দু, মানে ফিক্সড। দ্যাটস ইট। এখন পোল, কোশ্চেন নাম্বার 2। 2 নাম্বার পোল, সবাই অ্যান্সার করো। সময় আবারও দিলাম 30 সেকেন্ড, মাত্র শিখাইছি, মাত্র শিখিয়েছি। একটি রেখা প্রত্যেকে পারতে হবে, কিন্তু মাত্র শিখিয়েছি। 2 নাম্বার পোল প্রত্যেকেরই পারতে হবে, না পারলে কিন্তু ভাইয়া, দাদু ভাইয়া মাইন্ড করবে। দাদু ভাই মাইন্ড করলে রাগ হয়ে যায়, রাগ হয়ে গেলে কষ্ট পায়। আচ্ছা একটু দাঁড়াও, আমার সাউন্ডটা কমায়নি। ওকে ফাইন, হ্যাঁ। রেখাংশ, রেখার অংশ। ওই ফেসবুকের কমেন্ট একটু পড়ে আসি, ফেসবুকের কি অবস্থা হবে না? আমারও কারেন্ট ছিল না, কারেন্ট মারেন ছিল না ভাই। প্রত্যেকেরই এলাকায় গ্যাঞ্জাম আছে, যাদের বাসা উপকূলে তাদের জন্য সহমর্মিতা, তারা সাবধানে থেকো। বি সেফ, বি ভেরি সেফ। মখা আসতেছে, মখা, ঘূর্ণিঝড় মখা। উত্তর কি শেষ? হ্যাঁ আসছে, একটু দেখি নামগুলো একটু পড়ি, কি কি আছে। জামশেদ, তাবাসসুম। জামশেদ হচ্ছে ফার্স্ট আজকে। মুশফিকুর, সৌদা, সাউদা, মারিয়া, আমিনা, হামিদা, ফাইজুল, প্রিয়াঙ্কা এবং এমডি নাইমুল হাসান, প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। দেখুন এটা অ্যান্সার কি ভাইয়া? সহজ, মাত্র শিখাইছেন। রেখাংশের প্রান্তবিন্দু কয়টি? রেখাংশ বলেছি, রেখাংশ মানে কি? ফিক্সড। একটু আগে শিখিয়েছি, রেখাংশ মানে কি? ফিক্সড। এই রাশিটা দুইটা প্রান্তবিন্দু, তার মানে রেখাংশ বললে দেখা মাত্র প্রান্তবিন্দু কি ভাইয়া? দুটো, দুটো। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা তোমরা কারা কারা, এটা কাটেন, লিস্টটা কাটেন। তোমরা কারা কারা উত্তর দেখাচ্ছ ডি? হাত তুলো, মানে দেখি একটু। কয়জন? 8 জন। এই 8 জন বের করা যাবে না? এই এই তোরা কারা কারা দাগাইছিস উত্তর ডি? দেখি চ্যাট বক্সটা।
এই কারা কারা দাঁড়িয়েছে ডি, ওদেরকে ধরে ধরে কি করতে হবে, এই যে এইটু পুরো হ্যাঁ, ডি দাগাইছে কারা কারা, ওরা কারা? স্বপ্নিল, এত লজ্জা তোমার, এত তুমি লজ্জাপতি গাছ যে ভাইয়া বলতে শরম করে তাই বলে নেই? হ্যাঁ, এটা কি ভাইয়া? এই অপশন রাখছি বলেই তুমি সুন্দর ভাইয়া বলতে শরম করে। ওকে, ডি ব্যক্তিবর্গ, তোদেরকে দেখে নিতে হবে, তোরা দুষ্ট আছিস, তোরা অনেক দুষ্ট, তোদের মাথার মধ্যে ইনামের মতো করে তাল ফেলাইতে হবে, তাল। ওকে, ডি দেখাইছে। ওকে, আসো পরেরটা, পোল কোশ্চেন নাম্বার 3, আসো করে ফেলি। এগুলা করাইছি বলছি, আইডিয়া দিছি, এটার জন্য সময় দিব হচ্ছে 30 সেকেন্ড। এগুলা এক কথায় প্রকাশের উত্তর, এক কথায় প্রকাশের উত্তর, এক কথায় প্রকাশ। সরলরেখা একটি সেট হলে তার উপাদান কোনটি? একটা সরলরেখার উপাদান কোনটি? দেখি কেদা কিটা পারে, এটা ভালো জিনিস, ভালো প্রশ্ন, এই প্রশ্নে ভালো ভালো, এই প্রশ্ন ভালো। কে বা কাহারা এটা পারে তাদেরকে মনের গহীন থেকে আমি ধন্যবাদ জানাবো, তারা সকলেই বস। ফেসবুকে দেখতেছি অনেক কমেন্টস, ফেসবুক বাসীরা কি বলতেছে উত্তর? এই ফেসবুক বাসী, তোদের কাছ থেকে উত্তর চাই। আকাইদ বলছে স্যার জামালপুর আসার আগের দিন এফবিতে একটা পোস্ট করিয়েন, আপনার সাথে একটা ছবি তুলো উড়ুম। জামালপুর আসবো আকাইদ, তোর সঙ্গে ছবি তুলবো, দেখা করবো ইনশাল্লাহ। আচ্ছা, লিডার বোর্ডে আছে অবনী, আবরার, তাজরিমিন, সাইমুল না সিয়ামুল, হুসাইন, অদ্র, ফারহানা, তাবাসসুম, মঞ্জুরুল এন্ড মানিক চন্দ্র বিশ্বাস। আমরা কেটে দেই, একটু দেখি কে কি দেখাইছে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ দেখাইছে 40, বি দেখাইছে 108, সঠিক অ্যান্সার কি এ, বা দাগাইছে বি 108, তার মানে এখানে বেশিরভাগ মানুষজন ভুল দাগাইছে। সঠিক অ্যান্সার কি দেওয়া আছে? ডি, ভুল। আচ্ছা, একটু চেঞ্জ করি আমরা, হ্যাঁ আমরা একটু চেঞ্জ করি, সঠিক অ্যান্সারটা ডি হবে না, এটা সঠিক অ্যান্সার হবে এ। একটু আমরা রিচেক করি আমরা, যদি তোমাদের কারো কারো পোলে ভুল হয় দেখে নাও, এটার উত্তর আসলে ডি না। আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি, এটা আমরা আমাদের জায়গা থেকে চেক করে দেখতেছি আবার তোমরা কি দাগাইছো এবং আমাদের এখানে কি। এটা উত্তর হবে এ, এটার উত্তর হবে এ। যারা এ দাগাইছো তারা আসলে প্রত্যেকেই ভালো করছো, এবং দেখো এ দাগাইছো খুবই কম। খেয়াল করো, সরল রেখা একটা সেট হলে তার উপাদান, আমরা বলো যে ভাইয়া মানে দুইটা বিন্দু ছাড়া কোনোদিন সরল রেখা আঁকা যাবে না ভাইয়া, কারণ যেই জিনিস আঁকতে গেলে আমাকে দুইটা বিন্দু লাগবে, মানে বিন্দু লাগবেই। সরল রেখা হচ্ছে এমন একটা জিনিস যা বিন্দুর উপর দিয়ে যায়, মানে অনেকগুলা বিন্দু 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 যোগ করলে সরল রেখা পাওয়া যায়। আমাদের স্ক্রিনটা পাচ্ছি না আমরা। সরল রেখা মানে হচ্ছে অনেকগুলা বিন্দু সবগুলা বিন্দু মিলে একটা সরল রেখা হয়, মনে রাখবা। সরল রেখা মানে হচ্ছে বিন্দু 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 দিয়েই সরল রেখা গঠিত হয়। এখন প্রশ্ন আসতে ভাইয়া রেখাংশ দিয়েও তো হয়, রেখাংশ হচ্ছে সরল রেখার বড় একক। খেয়াল করো, রেখাংশের মধ্যে আবার কি আছে? বিন্দু আছে। তল তো অন্য জিনিস হইতে পারে না, রশ্মি কি, এর মধ্যেও বিন্দু আছে। এখন তিনটার মধ্যে কমন কি? বিন্দু। তাহলে বিন্দু হচ্ছে আদি অংশ, রুট। কি পাচ্ছি না এখনো? বিন্দু হচ্ছে আদি অংশ। মনিটরটা বন্ধ আছে কোনো কারণে, যাই না, দেখি আমরা। তো আমি চ্যাট বক্স দেবো, একটু চ্যাট বক্সে দেখে আসি তোমাদের কি অবস্থা, এটা বুঝছো কিনা। যে সরল রেখা বললেই বোঝা যায় বিন্দু, কারণ প্রত্যেকটা জিনিস বিন্দু দিয়ে গঠিত হয়। আমি যারা দাগাইছো ডি, তারা আবার উত্তর সঠিক হয়েছে, তাদের আসলে ধিক্কার জানাই। আলটিমেটলি সরলরেখা মানেই বিন্দু, কারণ একটা মানে বিন্দুগুলি ছাড়া সরলরেখা আঁকা যায় না। মানে সরলরেখার আদি একক হচ্ছে বিন্দু, এরপরে অবশ্য রেখাংশ হয়, রশ্মিও হয়, বাট একদম শুরুর দিকে মানে বিন্দু ছাড়া সরলরেখা গঠিত হতে পারে না। ওই যে পড়ছিলাম মনে আছে, বিন্দু বিন্দু জল সেখান থেকেই সিন্ধু তল, তার মানে ওই বিন্দু থেকেই সবকিছু শুরু। এই কারণে সেটের উপাদান বললে বিন্দু আগে আসবে, সরলরেখা বললেই বিন্দু আসবে, এবং এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা পোল ছিল, অনেকেই ভুল করে তাই দেখাই দিলাম। ওকে, আচ্ছা, রশ্মি চিহ্ন কোনটা? একটু আগে দেখাইছিলাম, রশ্মি চিহ্ন হচ্ছে যে এইটা, মানে যেখানে একটা ডিরেকশন থাকবে, মানে দিক থাকবে, দিক থাকা মানেই রশ্মি, দিক থাকা মানে রশ্মি, মনে রাখবা এটা। দিক, যেখানে একটা দিক দেওয়া আছে, কোন দিকে যাব,
তার নাম রশ্মি। ঠিক আছে, ওকে ডান। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকার কারণ নাই। পোল অনেকগুলা পোল করলাম, 3টা পোল করে ফেলছি। আমরা এখন আস্তে আস্তে করে কিছু সংজ্ঞা পড়ব। প্রত্যেকে সংজ্ঞাটাকে সুন্দর করে দেখবা। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আর এই সর্বনাশ, ফ্যান্টাস্টিক। রসায়নের রসের মতো ক্লিয়ার। এই নাইমুল, ম্যাথ ক্লিয়ার হচ্ছে ম্যাথের মতো করে, রসায়ন না, ম্যাথের মতো। দাদা বৃত্তের মাত্রা কয়টি? বৃত্তের মাত্রা 2টি দাদু। বৃত্ত 2D, 2 ডাইমেনশন, 2টি, শেষ। যা জিনিস, যাহা কিছু খাতার মধ্যে আঁকা যায় তাহা 2 ডাইমেনশন, 2D, দ্যাটস ইট। ওকে, এইবার প্রথমে আসো, এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষায় যখন কোশ্চেন আসে এগুলি আসতে পারে, সংজ্ঞা আসতে পারে, যে 1 নাম্বার মানে ক নাম্বার কোশ্চেন হিসেবে এটা আসতে পারে, জাস্ট জেনে রাখো তাইলে হবে। আমি একটা সংজ্ঞা তোমাকে লিখে দিছি, প্রত্যেকের সংজ্ঞাটা দেখো তাইলে কাজ শেষ। একটি সমতলে দুটি রশ্মি, রশ্মি কি আমরা দেখে আসছি, একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। খেয়াল করে দেখো, চিত্র আঁকা আছে। এই একটা সমতল, বোর্ড একটা সমতল, সমতলের মধ্যে ও হচ্ছে একটা বিন্দু, যেই বিন্দুতে এই যে একটা রশ্মি আর এই যে একটা রশ্মি, দুইটা রশ্মি এক জায়গায় মিলিত হয়েছে। যখন এই দুইটা রশ্মি, কারণ রশ্মি মানে কি, রশ্মি মানে হচ্ছে প্রান্ত বিন্দু একটা আর একটা থাকবে রশ্মি চিহ্ন। এই দেখো, একটা প্রান্ত বিন্দু আর একটা রশ্মি, যখন দুইটা রশ্মি একই পার্টিকুলার পয়েন্টে এসে মিলবে বা তাদের আদি বিন্দুটা সেম হবে, তখন একটা অ্যাঙ্গেল হয়, একটা এরকম একটা অবস্থান তৈরি হয়। এই অবস্থানটার নাম হচ্ছে কোণ। ক্লিয়ার? কোণ গঠন করতে গেলে দুটি রশ্মিকে এক বিন্দুতে আসতে হবে, তাহলে শেষ, কোণের সংজ্ঞা শেষ। এই কি কোন জায়গায় কি কোনো স্প্যামিং হচ্ছে? একটু চ্যাট বক্সে দেখবো নাকি, স্প্যামিং হচ্ছে নাকি কোনো? আচ্ছা, সরল রেখা তো খাতা আঁকা যায়, হ্যাঁ সরল রেখা তো খাতা আঁকা যায়, সরল রেখা খাতা আঁকা যায়, বাট দৈর্ঘ্য প্রস্থ থাকা লাগবে না। যার খাতায় তুমি আঁকছো বাট তার কোনো প্রস্থ নাই, তাহলে একটা মাত্রা, যেমন বিন্দু খাতায় আঁকতে পারো বাট প্রস্থ নাই, বা বৃত্ত খাতায় আঁকতে পারো, দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে, মানে তোমার এইদিকেও আছে এইদিকেও আছে, তখন তার তোমার মাত্রা দুইটা। দ্যাটস ইট। সামিউল বুঝছো এখন? ওকে, ওকে ডান। আমরা কোণের সংজ্ঞা ক্লিয়ার। এখন আমরা যাই বলছে সরল কোণ। প্রত্যেকে মনে রাখবা সরল কোণ কি জিনিস। সরল কোণ, আমরা একটু সরল কোণটা পড়ে আসি, তার আগে তোমরা সঙ্গে একটু আলাপ করে আসি, তোমাদের সঙ্গে একটি আলাপ আছে। আলাপটা হচ্ছে, যাহা যাহা পড়াচ্ছি তাহা কিন্তু ভালো মতো বুঝতে হবে, বুঝে নিয়ে আগাইতে হবে। হ্যাঁ, বুঝে নিয়ে আগাইতে হবে। ইমন স্যার যেখানে গণিতের ভয় নাই সেখানে সাবাস সাবাস জিন্দাবাদ, ভয় নাই জিন্দাবাদ, ভয় নাই জিন্দাবাদ। ওকে, আচ্ছা, ওকে ঠিক আছে। আমরা তাহলে একটু আসি সরল কোণ। সরল কোণের সংজ্ঞাটা পড়বো। সরল কোণের সংজ্ঞা হ্যাঁ দেওয়া আছে, দেখো, দুটি পরস্পর বিপরীত রশ্মি, দুটি পরস্পর সামান শুড বি দেয়ার। আমি একটু কমেন্টস গুলো পড়তে চাই, হ্যাঁ কমেন্টস গুলো পড়তে চাই, দেখাইতে হবে, কেউ না কেউ থাকতে হবে। সরল কোণ স্ট্রেইট অ্যাঙ্গেল কি বলছে, দুটি পরস্পর বিপরীত রশ্মি। খেয়াল করো, রশ্মি কি এরকম দিক থাকবে, সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। সংজ্ঞাটা কি, দুটি পরস্পর বিপরীত রশ্মি। এই দেখো, এবি একটা রশ্মি, এই যে এটা একটা রশ্মি, এসি আর একটা রশ্মি, দুটো যখন একটা প্রান্ত বিন্দুতে, সাধারণ প্রান্ত বিন্দু, দেখো কি বলছে, সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণটা করবে তার নামটা কি, সরল কোণ। তার মানে এই দেখো, সাধারণ প্রান্ত বিন্দুতে দুইটা রশ্মি একটা কোণ করছে, এই যে কোণটা করছে এই কোণটার নাম হচ্ছে সরল কোণ, এবং সরল কোণের মান হচ্ছে অলওয়েজ 180 ডিগ্রি। মনে রাখো, এমসিকিউ লাগবে। সরল কোণ মানে হচ্ছে সরল রেখা, সরল কোণ মানে কি, সরল রেখা মানে 180 ডিগ্রি, দ্যাটস ইট। ঠিক আছে, সবাই কি বুঝছো সরল কোণের সংজ্ঞা? সরল কোণের সংজ্ঞা হবে ক্লিয়ার। সরল কোণ, সরল কোণ। বৃত্তের মাত্রা 2টা, আবার ফুটবল 3টা, কারণ হচ্ছে ফুটবলের একটা সিগনিফিকেন্স আছে। ফুটবল হচ্ছে 3 ডাইমেনশনে তুমি এটাকে ফিল করতে পারো, এটা আয়তন আছে। গোল মানে বৃত্তের কোনো আয়তন নাই, বৃত্তের ক্ষেত্রফল আছে, বাট গোলক বা ফুটবলের কি আছে, আয়তন আছে। দ্যাটস এটা মাত্রা 3টা। ওকে, সন্নিহিত কোণ, এটা খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা। দেখো লেখা আছে এখানে, কি লেখা আছে, সন্নিহিত কোণের ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এবং সেটা কি, দুটি কোণের, কি বলছে, দুটি কোণের একটি সাধারণ রশ্মি থাকতে হবে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করবে, তাইলে তার নাম কি, সন্নিহিত কোণ। এক্সাম্পল দেন ভাইয়া। দেখো সুন্দর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমি তোমাদের সবার জন্য চিত্রকে রাখছি। কি বলছে দেখো, দুটি কোণ
একটা সাধারণ রশ্মি দিয়ে থাকবে এবং দুই পাশে অবস্থান করবে। দেখো এইটা হচ্ছে আমার সাধারণ রশ্মি হচ্ছে এইটা, এই যে এইটা এসি। দুই পাশে, এই পাশে একটা কোণ পাওয়া যায়, একটা কোণ পাওয়া যায়, এই পাওয়া যায়, এই প্রত্যেকটা কোণকে নাম হচ্ছে সন্নিহিত কোণ। তার মানে একটা রশ্মি দিয়ে তার দুই পাশে যে কোণগুলা তৈরি হয় সেই কোণগুলো হচ্ছে একটা আরেকটা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি জিনিস? একটা কমন লাইন থাকবে এবং তারা ওই লাইনের দুই পাশে অবস্থান করবে। দ্যাটস ইট। সংজ্ঞা দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, কাজ শেষ। ওকে, আচ্ছা এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই আশা করি। এই পরের লাইন রাইট অ্যাঙ্গেল, ইংলিশ কি রাইট অ্যাঙ্গেল, বাংলা নাম কি? লম্ব বা সমকোণ। লম্ব বা সমকোণ সেটা কি? দেখো কি লিখে দিচ্ছি, 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলা হয়। মানে যেই কোণের মান 90 ডিগ্রি। এটা কেমনে উৎপন্ন হয়? যখন দুইটা রশ্মি, মনে করো এইটা একটা রশ্মি, এইটা একটা রশ্মি, এটা হচ্ছে এসি রশ্মি, আর এটা হচ্ছে তোমার ধরো বিডি রেখা। এসি রশ্মি বিডি রেখা এক জায়গায় মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর যেই কোণটা হয়েছে, এই কোণটা যদি এই কোণটা কোনো কারণে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তখন তার নাম হচ্ছে সমকোণ। তার মানে সমকোণ বলা মানেই মনে রাখবো কি, রেখা বা রশ্মিগুলা লম্ব ভাবে ছেদ করছে, একজন একজন লম্ব, এবং কোণটা কি 90 ডিগ্রি। দ্যাটস ইট। ওকে, একদম সহজ জিনিস। সমকোণের সংজ্ঞা কি, সমকোণ চিত্র কি, দ্যাটস ইট। মনে রাখলে কাজ শেষ। এমসিকিউ লাগতে পারে। এরপরে সমকোণের পরে কি, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। সূক্ষ্ম এবং স্থূল, সূক্ষ্ম কোণের ইংলিশ নাম তোমাকে জানতে হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, আর স্থূল কোণের নাম হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। কোনটা কি তোমাকে দেখাচ্ছি। এখানে দেখো সুন্দর করে লেখা আছে একটা জিনিস, কি লেখা আছে? 90 ডিগ্রি থেকে ছোট মানে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি থেকে বড় মানে স্থূলকোণ। এখানে একটু বলতে হবে 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। একটু ঝামেলা আছে, দেখো মনে রাখো। যেই কোণের মান 90 থেকে ছোট তার নাম সূক্ষ্মকোণ। যেমন দাদু ভাই একটু আগে বলছেন যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। যদি এইটা 90 ডিগ্রি একটা কোণ হয়, তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি তোমাকে যদি এখন প্রশ্ন করি যে এখানে সূক্ষ্মকোণ কোনটা, এই 90 থেকে ছোট মানে হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। কারণটা কি ভাইয়া? কারণ হচ্ছে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি থেকে ছোট আছে। দেখো 90 হচ্ছে এই বড়টা, এর থেকে কম হচ্ছে সূক্ষ্মকোণ, তার মানে এটা কি সূক্ষ্মকোণ। আর তোমাকে যদি প্রশ্ন করি এখানে স্থূলকোণ কোনটা, এটা উত্তর কি হবে ভাইয়া? এই যে ভাইয়া এইটা হচ্ছে স্থূলকোণ। কেন স্থূলকোণ? কারণ দেখেন এই কোণটা হচ্ছে 90 থেকেও বড়, 90 থেকেও বড়, তার মানে এই বড় হলুদ কোণটা হচ্ছে স্থূলকোণ। তো আমরা মনে রাখবো 90 থেকে ছোট হলে সূক্ষ্মকোণ, আর 90 থেকে বড় 180 থেকে ছোট এটার নাম হচ্ছে স্থূলকোণ। দ্যাটস ইট। ওকে, ইজ এসি ওয়ার্কিং? ওকে ওকে, ঠিক আছে, ডান। পরের লাইন, পরের স্লাইড, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আমি তোমাকে স্টার দিচ্ছি। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণের ইংলিশ নাম কি? ইংলিশ নাম হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। কি নাম? রিফ্লেক্স অ্যাঙ্গেল। মনে রাখবা, এখানে লিখে দিচ্ছি দেখো 180 ডিগ্রি থেকে বড়, এটার নাম হচ্ছে বড়, এটার নাম হচ্ছে বড়। 180 থেকে বড়, বাট 360 ডিগ্রি এর থেকে ছোট যদি হয় তখন তার নাম প্রবৃদ্ধ কোণ। এক্সাম্পল দেন ভাইয়া। এখানে দেখেন আকাশ সুন্দর করে। আমি তোমাকে যদি বলি এখান থেকে এই পুরাটা গেলে কত ডিগ্রি হয়, সবাই জানো 360 ডিগ্রি। পুরাটা যাওয়া মানে কি 360 করলাম। বাট যেই কোণটা 360 থেকে ছোট, কিন্তু আবার আমি তোমাকে যদি বলি, আমি তোমাকে যদি এটা বলি যে মনে করো এই রেখাটা এদিকে আগায় দিলাম, তাহলে এইটুক কোণ, তাহলে এইটুক কোণ কত? এইটুক কোণ হচ্ছে 180 ডিগ্রি। এইটুক হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো খেয়াল করে দেখো, আমি যেই কোণটা নিয়ে বলতেছি সেটা কোন জায়গায় আছে, সেটা হচ্ছে ভাইয়া এখান থেকে শুরু করে এই জায়গায় আছে। একটু খেয়াল করো সবুজটা, এই সবুজটা হচ্ছে দেখো 180 থেকেও বড় বা 360 থেকে ছোট। তার মানে যেই কোণ 360 থেকে ছোট কিন্তু 180 থেকে বড়, তার প্রত্যেকটার নাম কি? প্রবৃদ্ধ কোণ। তো মনে রাখবো যখন এমসিকিউ দেখবো, মনে করে দেওয়া আছে, তোমাকে বললাম 270 ডিগ্রি, এটার নাম কি? উত্তর কি? প্রবৃদ্ধ কোণ। কেন? কারণ 270 হচ্ছে 180 থেকে বড় বা 360 থেকে ছোট। দ্যাটস ইট। ওকে, প্রত্যেকে বলো ক্লিয়ার কিনা? মরিয়ম বলছো বুঝলাম না, কোনটা বোঝো নাই? যেই কোণের মান 180 মানে সরল কোণ থেকে বেশি বা 360 থেকে ছোট তার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। মানে যেই কোণটা এই লাইন থেকে বেশি হবে
বাট এই লাইন থেকে কম হবে, তার নাম প্রবৃদ্ধ কোণ। দ্যাটস ইট, প্রত্যেক ক্লিয়ার, এটা পানির মতো ক্লিয়ার। এগুলা কিন্তু এমসিকিউতে লাগবে। এইবার একটা পোল কোশ্চেন, তোমাদের একটা পোল কোশ্চেন দিব, তোমরা করে ফেলো। আচ্ছা আমি দেখিনি একটু আমি, ও নাম্বারটা ঝামেলা ছিল না, ওকে এইটার অ্যান্সার মানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাইট রাইট, সিমিলার হয়ে গেছে পোল নাম্বার অনুযায়ী। ওকে, এটার অ্যান্সার কি বলো সবাই, প্রত্যেকে বলো এইটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কি? এটা এখন মাত্র বললাম, মাত্র তোমাকে শিখাইছি যেটা সেই নিয়মে যাবে করবা, মাত্র তোমাকে শেখানো আছে যে যেই নিয়মে কোর্স সেভাবে করবা। ফেসবুকের কি অবস্থা দেখি, কমেন্টস ভাইয়া আন্নে কি নোয়াখালী আইবেন নি? আইবো আইবো, নোয়াখালীও আইবো, মুই সব জায়গায় যাব। ওকে, পিয়া আখতার এ আই নোয়াখালী, আন্নেও কি নোয়াখালী? নোয়াখালীর কেরা কেটে আছো? নোয়াখালী, নোয়াখাইল্লা, নোয়াখাইল্লাদের আমি খুব পছন্দ করি, তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ আছে, আই লাভ দিস থিং। হ্যাঁ, নোয়াখালী ছাড়া বাকিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নাই, তারা ঝামেলা করে। আচ্ছা, এটার অ্যান্সার ডি, এ দেখানো আছে, অ্যান্সার রাইট কোনটা দেওয়া আছে? আচ্ছা, এটাও ভুল আছে, এটা ঠিক আছে, ফাইন, দিস আর কারেক্ট। ওকে, তাহলে রাইয়ান, মামুন, ফারদিন, নাফিয়ান, পৃথি, তৌফিক, রাইদা, ওহি এন্ড মাহমুদ হোসাইন আর ইয়াসমিন আরাফাত প্রত্যেকেই সঠিক সময় অ্যান্সার দিছো। এর অ্যান্সার হচ্ছে ডি, কারণ আমরা বলছি দুই সমকোণ থেকে বড়। দুই সমকোণ মানে কি 180 ডিগ্রি, আর 4 সমকোণ থেকে ছোট, তার মানে কি 4 সমকোণ মানে কি 360, 4 সমকোণ মানে কি 4টা 90, 4 নং 36, আর 2 সমকোণ মানে কি 2 বার 90, 180। উত্তর হচ্ছে প্রবৃদ্ধ কোণ, একটু আগে শিখে আসলাম। প্রত্যেকে এই পোল সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা ডান। সো আমরা পোল প্রত্যেকে পারলাম, বুঝলাম। আমরা চ্যাট বক্স দেখে আসি একটু, প্রত্যেকে আশা করি পোল নিয়ে কোনো সমস্যা নাই, আছে কারো সমস্যা নাই? ওকে, আমরা এবার আসবো হচ্ছে পরের টপিক, সেটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ খুব ইম্পর্টেন্ট। পূরক কোণ মানে এগুলা এমসিকিউ জন্য আসে, তোমাদের বোর্ডে এগুলা এমসিকিউ তে আসে। পূরক কোণের ইংলিশটা তোমাকে জানতে হবে, কমপ্লিমেন্টারি পূরক, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সেটা কি সংজ্ঞা, কি সংজ্ঞা হচ্ছে ভাইয়া, দুটি কোণের, খেয়াল করো, দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটোর একটিকে অপরটির পূরক কোণ বলে। এক্সাম্পল দেন, ধরেন আপনাকে একটা এক্সাম্পল দেই, এইখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকা আছে, এই 90 ডিগ্রি লম্ব কোণ আঁকা আছে, লম্ব সমকোণ আঁকা আছে, এবং ধরে নেই এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ধরে নিলাম এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তোমরা খেয়াল করো, যদি এইটুক কোণ 60 ডিগ্রি হয়, এইটুক 60 ডিগ্রি হয়, আর পুরোটা কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়, তাহলে এইটুক কোণ কত ডিগ্রি হবে ভাইয়া? 30 ডিগ্রি। খেয়াল করো, এই 30 এবং 60 যোগ করলে কি হয়? 90। তার মানে এই 30-এর পূরক কোণ 60, 60-এর পূরক কোণ 30, ভাইস ভার্সা। যখনই যেভাবেই হোক দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটা কোণ যদি 60 হয় আর একটা 30 হইতে হবে বাধ্য, কারণ কি এদেরকে যোগ করলে 90 হইতে হয় পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী। ক্লিয়ার? তোমাকে যদি এটা বলি 45 ডিগ্রি, 45 ডিগ্রি এর পূরক কোণ কত? উত্তর কি আসবে ভাইয়া? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। কেন ভাইয়া? কারণ দেখেন 45 এবং 45কে যোগ করলে এই যোগফলটা 90 আসতে হবে, কারণ পূরক কোণের সংজ্ঞা হচ্ছে যেই কোণটা আরেকটা কোণের পূরক কোণ তাদের সমষ্টি 90 ডিগ্রি, দ্যাটস ইট। তাহলে পৃথিবীর যে কোনো কোণের পূরক কোণ বের করা পসিবল। এক্সাম্পল দেন আরেকটা, ধরেন ধরেন বললাম 70 ডিগ্রি এর পূরক কোণ কত? উত্তর কি হবে? 70 ডিগ্রি এর পূরক কোণ হবে 20 ডিগ্রি। কেন ভাইয়া? কারণ 70 এবং 20 যোগ করলে 90 ডিগ্রি আসে, তাহলে 70 এবং 20 পারস্পরিক পূরক কোণ। দ্যাটস ইট। প্রত্যেকে ক্লিয়ার? পূরক কোণের সংজ্ঞা শেষ। ক্লিয়ার প্রত্যেকে? ওকে, ক্লিয়ার আশা করি। দেখি কতটুকু ক্লিয়ার। পোলটা করো, পোলটা করো, এটার অ্যান্সার বের করো। প্রত্যেকের এই পোলের অ্যান্সার মাত্র শিখাইছি, মাত্র যে শিখাইলাম, যেই পূরক কোণ শিখাইলাম সেই নিয়মে করো। প্রত্যেকেই পারা উচিত, এখানে না পারার মতো কোনো কারণই নাই, একদম বেসিক সিলি টপিক, প্রত্যেকের পারতে হবে এগুলা। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 30 সেকেন্ড সময় দিছিলাম, 30 সেকেন্ড দিব না, এগুলা দেখে মাত্র অ্যান্সার করে দিবা। 50 ডিগ্রির পূরক কোণ কত? প্রত্যেকের পারতে হবে, কিন্তু ভুল করা যাবে না। আমি যে দেখতে উত্তরটা কি আছে, আমার কাছে উত্তর দেখা যাচ্ছে এখানে কত আছে। হ্যাঁ, টাইম ইজ আপ। আমি একটু অ্যান্সারগুলো দেখে আসি তোমাদের। এবার রাইয়ান, আবারও জামশেদ আলম রাইয়ান, মাহমুদ নাহিয়ান এবং রুসলান, রাফায়েল, ফাইজুল, হুজাইফা, ফারদিন, তারপর তোমার সাইমুল,
এস এম রুবাইয়াত তিসান এবং অমৃতা প্রত্যেকেই পারছো, অনেক সময় পারছো, এবং এটা অ্যান্সার হচ্ছে লিটারেলি সি, প্রত্যেকে পারা উচিত। কারণ আমরা জানি 50 যদি একটা হয় আর একটা 40 হতে হবে, কারণ কি এই 50 এবং 40-কে যোগ করলে 90 আসতে হবে। এটা হচ্ছে কি পুরোক্ষণের সংজ্ঞা। দ্যাটস ইট, সিম্পল অ্যান্সার, তাই না? প্রত্যেকে পারছো না? ওকে ওকে, অ্যান্সার হচ্ছে কানাডা, সি। আচ্ছা, এনাম কেমন আছে? এনাম ভালো আছে। এনামের চোখে কি হয়েছিল? এনামের চোখে হচ্ছে বল লাগছিল। আমরা গতকালকে ক্রিকেট খেলছিলাম, উই আর প্লেইং ক্রিকেট, দেন একটা ক্রিকেটের ব্যাটের একটা জোরালো বল এনামুলের চোখে সপাটে আঘাত করে, এনামুল হাত দিয়ে পড়ে যায়, বাট এনামুল ইজ ফাইন, কমপ্লিটলি ফাইন নাও। আসো, সম্পর্কণ, সম্পর্কণ সংজ্ঞা, সংজ্ঞা সম্পর্কণের ইংলিশ কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি মানে সংজ্ঞা কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। উদাহরণ সংজ্ঞাটা দেন আগে। দুটি কোণের যোগফল, আগের থেকে 90 ডিগ্রি, আর এখন কি দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটিকে আরেকটি সম্পূরকোণ বলে। এক্সাম্পল দেন। সাপোজ ভাইয়া এই যে পুরা কোণটা 180 ডিগ্রি, এর মধ্যে ধরে নেন এইটুকু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অবশ্যই অবশ্যই এইটা হচ্ছে 120 ডিগ্রি। কারণ দেখেন এই দুটাকে যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তার মানে যেভাবেই হোক দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন একটা কোণকে আরেকটা কোণের সম্পূরক কোণ বলে। তাহলে এভাবে করে অনেকগুলো কোণ আঁকা যায়। যেমন তোমাকে বললাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? উত্তর পারবা না করতে? প্রত্যেকেই পারবা। কারণ কি 90 ডিগ্রির সম্পূরক কোণ 90 ডিগ্রি হবে, কারণ এবার একই জিনিস এই 90 আর এই 90 যোগ করলে এবার 180 ডিগ্রি হবে। তার মানে আগেরটার সঙ্গে পার্থক্য এক জায়গায়, আগে ছিল 90, এখন 180, দ্যাটস ইট। তাহলে এভাবে করে পৃথিবীর যে কোনো কোণের সম্পূরক কোণ বা পুরো কোণ বের করে ফেলা যায়। তো পোল দেই, ওকে আসো পোল করি। পোল নাম্বার 5 করে ফেলো সবাই, সময় 30 সেকেন্ড। আর একটা পোল তোমাকে দিলাম, প্রত্যেকে এই পোলটা অ্যান্সার করো। পোল নাম্বার 5, পোল নাম্বার 5 এর অ্যান্সার কি? পোল নাম্বার 5 এর অ্যান্সার কি? পোল নাম্বার 5, ফেসবুকটাও দেখবো, ফেসবুকের অ্যান্সার আমি নিব, হ্যাঁ সমস্যা নাই। অ্যান্সার সি দাগাইছো না? হ্যাঁ, এই যে অলরেডি করে দিছি। আয় হায় রে, এই অঙ্ক দিলাম কেন? এই অঙ্ক তো কইরেই দিছি, তাহলে আবার দিছেন কেন? দিছি যাতে তুমি পারো, মানে বুঝো, তাহলে পারলে বোর্ড জিনিস পারো না। আজকের ক্লাসটা বেসিক্যালি সহজ, পরের ক্লাসগুলো এর থেকে কঠিন শুরু হবে। সো এটার অ্যান্সার শেষ না? আমরা বললাম না? আবারও রাইদা আসো, আবির ফকির এবং আবির খান, তকি তহমিদ, জামশেদ আলম রাইয়ান, হুজাইফা, আতিকুর, মুদাসসির, শাহরিয়ার, হুসাইন আহমেদ, প্রত্যেকেই পারছো এবং প্রত্যেকে পারা উচিত। 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি, কারণ এই দুটাকে যোগ করলে 180 ডিগ্রি আসতে হবে। সো এটার অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি, মানে কানাডা। এবার বলো, দেখতে চাই কে দাগাইছো ডি, দেখি কয়জন দাগাইছো ডি। আচ্ছা, ডি দাগাইছোস কারা ভাই? জানি দাদু, কিন্তু লজ্জা লাগে, এত লজ্জা। ডি দাগাইছোস যারা, তারা কিন্তু প্রচুর দুষ্টু, এটি করিস না। ডি দেওয়ার কারণ হচ্ছে যাদের লজ্জা লাগে ওদেরকে বের করে নিয়ে আসা। আমি কিন্তু লজ্জিতদেরকে সামনে নিয়ে আসবো, হ্যাঁ ঠিক আছে? সেইটা দাগাইও না। ওকে, ডান ডান, আমরা পোল 5 শেষ করলাম। আমরা আর বেশি পার্টে যাবো না, কয়েকটা জিনিস দেখবো। বিপ্রতীপ কোণ, নতুন একটা টপিক। বিপ্রতীপ কোণ ইংলিশ জানতে হবে, ইংলিশ মনে রাখো। বিপ্রতীপ কোণ ইংলিশ টার্মটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল, ভার্টিক্স। কিরকম সংজ্ঞা দেওয়া আছে? দুটি সরল রেখা কোনো বিন্দুতে ছেদ করলে, দুটি সরল রেখা বলছে কিন্তু, সরল রেখা কোনো বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে দুই জোড়া, এই খেয়াল করো, দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়। কেমন? ধরেন ভাই এই যে একটা সরল রেখা, সরল রেখা মানে কি, কোনো প্রান্ত বিন্দু নাই, সিরিয়ার একটা সরল রেখা যখন ছেদ করলো ও বিন্দুতে, তখন এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এইখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুইটা কোণ হচ্ছে পারস্পরিক বিপরীত কোণ, মনে রাখবা। বিপরীত মানে বিপরীত, ছেদ করলো তাহলে এইটা এবং এইটা অপোজিট, তাহলে এই কোণটার নাম হচ্ছে এই কোণটার বিপরীত কোণ, মনে রাখবা। সিমিলারলি এরকম আরো একটা পেয়ার হয়, পেয়ারটা কোন জায়গায় হয় দেখো, এই জায়গাটা হয়। এই একটা কোণ হচ্ছে তার অপোজিট কোণ হচ্ছে এইটা, তাহলে এই দুইটা কোণ পারস্পরিক বিপরীত। তার মানে এখানে দুইটা পেয়ার পাওয়া গেছে, একটা পেয়ার হচ্ছে সবুজটা আর একটা হচ্ছে হলুদটা। দুইটা সরলরেখা ছেদ করলে দুই জোড়া বিপরীত কোণ পাওয়া যায়। এই দেখো দুই জোড়া, এই যে পেয়ার, এই একটা বিপরীত কোণ, এর বিপরীত কোণ, তার মানে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা, ভাইস ভার্সা, এইটার অপোজিট হচ্ছে এইটা, সিমিলারলি এইটার অপোজিট হচ্ছে এইটা, দ্যাটস ইট। ওকে, একদম সহজ জিনিস, যা চিনাই দিলাম। সো
এইবার আমরা চলে যাচ্ছি আমাদের এখানে এই চ্যাপ্টারের শুরুতে দেখবা যে অনেকগুলো উপপাদ্য আছে, প্রায় 1 থেকে শুরু করে 15 পর্যন্ত উপপাদ্য আছে, অনেকগুলো উপপাদ্য আছে। এই উপপাদ্যগুলোর মধ্যে ম্যাক্সিমাম উপপাদ্য তোমরা ক্লাস 6, 7, 8 এ পড়ে আসছো, ম্যাক্সিমাম ক্লাস 6, 7, 8 থেকে পড়ে আসছো। এই উপপাদ্যগুলা প্রমাণ তোমার শিখতে হবে না, জাস্ট জানতে হবে, কারণ তুমি যখন বড়গুলা করবা, যখন একটু কমপ্লেক্স গুলো করবা, তখন তোমার এগুলো ইউজ করতে হবে। তাই তোমার জাস্ট বলে দিলাম উপপাদ্য 1 থেকে 14 পর্যন্ত সবগুলো হচ্ছে বেসিক, এই বেসিক গুলো জেনে রাখবো, তাহলেই কাজ শেষ। যেমন উপপাদ্য নম্বর 1 কি নাম লিখছি? জেনে রাখো, জেনে রাখো কি? একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি দুই সমকোণ। এটা তো বাচ্চারা জানে। সন্নিহিত কোণের সংজ্ঞা কি বলে আসছি না, যে একটা রশ্মি দিয়ে যেটা কোণ হয় অপোজিট গুলাকে বলা হয় সন্নিহিত কোণ। দ্যাটস ইট, ওকে। তার মানে দেখো এই যে এই একটা রশ্মি আর এই একটা রশ্মি, ওসি দিয়ে ওবি ছেদ করার কারণে এইখানে একটা কোণ পাওয়া গেছে এবং এইখানে আরেকটা কোণ পাওয়া গেছে। এবং আমরা জানি একটা রশ্মি দিয়ে দুই পাশে যেটা কোণ হয় তার নাম সন্নিহিত কোণ। এবং সন্নিহিত কোণ যেটা যে পাওয়া যায় বলে দেওয়া আছে, যদি এরকম হয় যে একটা সরলরেখার একটা বিন্দু উৎপন্ন হয়েছে যেটা কোণ, তাহলে এই সন্নিহিত কোণদের সমষ্টি 180 ডিগ্রি হবে। দেখা যাচ্ছে কারণ কি, এটা একটা সরলরেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা এর সমষ্টি অবশ্যই অবশ্যই 180 ডিগ্রি হবে। মনে রাখবো আমরা একটা সরলরেখার মধ্যে আরেকটা রশ্মি, মনে রেখো এটা কিন্তু রেখা, এটা কিন্তু রশ্মি, এক জায়গায় মিলছে, যে সন্নিহিত কোণগুলো পাওয়া গেছে তাদের সমষ্টি 180 ডিগ্রি। অঙ্কে আমরা ইউজ করব, বিভিন্ন প্রমাণ করতে গেলে আমরা ইউজ করব। ওকে, একদম ক্লিয়ার, সহজ জিনিস। জাস্ট উপপাদ্য মনে রাখবা আর চিত্র মনে রাখবা, তাহলে কাজ শেষ। তারপরে থিওরেম নাম্বার 2 উপপাদ্য 2 কি দেখো কি দেওয়া আছে, এটাও কি জেনে রাখো। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। বাহ, ফ্যান্টাস্টিক। একটু আগে শিখে আসলাম সরলরেখা ছেদ করলে দুই জোড়া বিপরীত কোণ পাওয়া যায়, আর এখন বলতেছে এই কোণগুলো নাকি সমান। তো খুবই মজা। তার মানে ভাইয়া এই কোণটা আর এই কোণটা পারস্পরিক সমান, কারণ এরা বিপরীত কোণ। সিমিলারলি অঙ্কের মধ্যে আমরা ইউজ করব যে ভাইয়া এই কোণটা আর এই কোণটাও সমান, কারণ এরাও বিপরীত কোণ। তার মানে এই কোণ দুটা সমান, সবুজ গুলাও সমান আর হলুদ গুলাও সমান। এটা হচ্ছে উপপাদ্য নাম্বার 2, জেনে রাখলাম, অঙ্কে আমরা ইউজ করব। দ্যাটস ইট, দ্যাটস ইট। তাহলে আজকের ক্লাসে দাদু হোমওয়ার্কটা কি? আজকে কি বলেছিলাম, যাহা পারাবো তা হচ্ছে বেসিক। তোমাকে বেসিকটাই শুরু করলাম, যে প্রত্যেকটা কোণের সংজ্ঞা কি জানা শেষ, কোন সংজ্ঞাকে সম্পূরক কোনটাকে পূরক জানা শেষ, দুটো উপপাদ্য জানা শেষ। এই সবগুলা নিয়ে কি করব, একটি নোট করব। প্রত্যেকে আমাকে সহ স্ক্রিনশট নাও। দাদুর হোমওয়ার্কটা কি? নোট, স্ক্রিনশট প্লিজ। এবং এখানকার অনেকেরই হোমওয়ার্ক শেষ, এখানে শেষ, কারণ নোট করে ফেলছো। যারা করো নাই তারা সুন্দর করে যা লিখছে সুন্দর করে বিভিন্ন কালি ইউজ করে কলম দিয়ে পেন্সিল দিয়ে এঁকে মেঁকে রাখবা, যে জ্যামিতির শুরু। দ্যাটস ইট, দাদুর নোট। ওকে, ছড়াই দিবা। দ্যাটস ইট। এবং আমাদের লাস্ট লাইন দিয়ে আমাদের ক্লাস আমাদের মোটিভেশন, লাস্ট এক মিনিট মোটিভেশন। মোটিভেশনে সবাই তৈরি হও। আজকের মোটিভেশন কি? থ্যাংক ইউ তো আছেই। আজকের মোটিভেশনটা হচ্ছে সাকসেস ইজ নট ফাইনাল। বলতেছি কি, ফেলিয়ার ইজ নট ফ্যাটাল, ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। কে বলছেন? উইনস্টন চার্চিল, বিখ্যাত একটা উক্তি। লাইনটা কি? লাইনটা মানে হচ্ছে তুমি আজকে সাকসেসফুল, তার মানে এটাই কিন্তু পার্মানেন্ট না। সাকসেসফুল সাকসেসফুল সাকসেসফুল, বা তুমি আজ কোনো কারণে ব্যর্থ, তুমি হতাশ, তুমি ডিপ্রেস, এটাও পার্মানেন্ট না। লাইফে কোনো কিছুই পার্মানেন্ট না, কিন্তু বারবার এটাকে ইমপ্রুভ করতে চাওয়া, চাওয়ার যে কন্টিনিউয়াস প্রয়াস, মানে আমার বারবার কিউরিওসিটি যে আমাকে আগাইতে হবে, আমি যাই করি না কেন আমাকে আগাইতে হবে, আমাকে কখনোই এক জায়গায় স্ট্যাগনেট হলে হবে না, যে আমি যা পেয়ে গেছি তাতে আমার জীবন সুন্দর না। আমাকে ফর মোর সামথিং, মানে হাঙ্গার থাকতে হবে। এটা কি থাকতে হবে? প্যাশন থাকা লাগবে, যে ভাই আমার আরো কিছু দরকার, আরো উন্নতি দরকার। যখন থেকে মনে রাখবা নিজের মধ্যে ইমপ্রুভমেন্টের কাজ করবে, তখন তোমার সেটা কি হবে? কাউন্ট হবে। আদারওয়াইজ তুমি আজকে সাকসেসফুল, আজকে ক্লাস বুঝছো, তুমি বস, তা কিন্তু না। তোমাকে প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করতে হবে, কন্টিনিউয়াস গ্রোথ হওয়া লাগবে, তাইলেই তোমার আলটিমেট উন্নতি সম্ভব। ক্লাস 9 ইজ দ্য আলটিমেট জায়গা যেখান থেকে এইগুলা নিয়ে কাজ করা সম্ভব। 10-এ গেলে দেখবে যে চাপ থাকে। তো এখন থেকে আস্তে আস্তে করে নিজেকে ব্রেইনে ঢুকায় নাও, যে ভাইয়া আমি কখনোই হতাশ হব না, আমি ডিপ্রেশন থাকতে পারি, আই ক্যান ফেইল, বাট আমি সেখান থেকে ঘুরে দাঁড়াবো। আই ক্যানট গিভ আপ, দ্যাটস দ্য মেইন থিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং।
এ ব্যাগ অফ লাভ ফর ইউ। দেখা হচ্ছে পার্ট 2 তে। আল্লাহ হাফেজ।